দোলাভাই ডাক্তার? অবাক হয়ে গেল পুষ্প। হুম। আচ্ছা আপু, দুলাভাই তোমাকে ভালোবাসে? ভালোবাসে না তোর দুলা ভাই। তুই একটু বসে থাক, আমি আসছি। পদ্ম ড্রয়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য। কাল যেগুলো ইজান এনেছিল ওইগুলোই। কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল। পুষ্প খুশি হয়ে গেল চকলেট দেখে। পদ্ম পুষ্পের হাতে দিল চকলেটগুলো। এগুলো কে দিয়েছে তোমাকে? তোর দুলা ভাই দিয়েছিল। তুমি না বললে দুলাভাই তোমাকে ভালোবাসে না, তাহলে চকলেট দিয়েছে যে? পদ্ম হেসে বলল, চকলেট দিলেই কি সে ভালোবাসবে? এমন কোনো কথা আছে কোথাও? তাড়াতাড়ি খাতো, ঘুম পাচ্ছে আমার। তুই খেয়ে আমার পাশে ঘুমিয়ে পড়িস। পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশে শুয়ে পড়ল। পদ্ম জাপটে ধরে শুয়েছে। আগেও এমন করতো মেয়েটা। পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টা। ইজেন হসপিটাল থেকে চলে এসেছে। সব পেশেন্ট দেখা শেষ, তাই তাড়াতাড়ি চলে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর তার শাশুড়ি এসে দরজা খুলেছে। ইজেন রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে। পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইজেন কোমরে হাত দিয়ে দেখছে দু বোনকে। ইজেন মনে মনে বলছে, আর এখনো আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না। আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে। ইজান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল। ইজান সোফায় বসলো। তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো, বাবা, পদ্ম ওঠেনি এখনো? ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল। না মা। রুবিনা খাতুন পদ্মকে ওঠাতে চলে গেল। ইজান বাসায় এসেছে, তাও মেয়ের ঘুম ভাঙেনি। এত ঘুম কিসের তার? রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন, মেয়েটা একবারও উঠছে না। রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল। পদ্ম লাফ দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। পদ্ম ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত ডাকাডাকি করার কি আছে? রুবিনা খাতুন রেগে বললেন, ইজান বাসায় পড়েছে আর তুই এখনো ঘুমিয়ে যাচ্ছিস? পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ইজানের কাছে গেল। ইজান টিভি ছেড়ে রেখে দিয়ে ফোন চাপছিল। পদ্ম ইজানের পাশে দাঁড়িয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি এসেছেন যে? ইজান পদ্মের দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো। সব কাজ শেষ, তাই চলে এসেছি। ও। পুষ্প ঘুম থেকে উঠে শুনেছে তার দুলাভাই এসেছে। সে তো মহা খুশি। ইজান যে সোফায় বসেছিল পুষ্প ওই সোফাটাতেই বসেছে। ইজান পুষ্পের দিকে তাকালো। পুষ্প ইজানকে দেখে একটা হাসি দিল। ঠিক সে কাজটা ইজানও করলো। ইজান পুষ্পকে জিজ্ঞেস করলো, কেমন আছো? পুষ্পের হাসি যাচ্ছে না মুখ থেকে, সে হেসেই চলছে। ভালো আছি, আপনি কেমন আছেন? ইজানের হাসি অলরেডি অফ হয়ে গিয়েছে। ওই পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো। ও এত হাসছে কেন? ভালো। তুমি এত হাসছো কেন? আপনি খুব সুন্দর দুলাভাই। পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করছে। সে জিজ্ঞেস করলো হাসছে কেন। আরো বলছে ইজান খুব সুন্দর। তাই? একটু সুন্দর না, বেশি সুন্দর। পুষ্প হাত দিয়ে দেখালো। আপনি বেশি সুন্দর। একদম বোঝে না, সে বোঝে না নাটক আছে না, ওই নাটকের নায়কের মতো দেখতে। নায়কের আপনার মতো দাড়ি ছিল না। যাই হোক, কিছুটা একই লাগছে। ইজান ভাবাচাকা খেলো, এই বাচ্চা মেয়ে এসব কি বলছে। ইজান ছোট্ট করে উত্তর দিল, ও আচ্ছা দুলাভাই, আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না কেন? ইজান চোখ বড় বড় করে পুষ্পের দিকে দেখালো। কে বলেছে এসব কথা? আপু বলেছে দুলাভাই। ইজানের কেন জানি এই কথাটা বিশ্বাস করলো না, কারণ পদ্ম এসব কথা বলবে না সে জানে। ইজানের থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবারও বলল, দুলাভাই, তাহলে কি আপনি ভালোবাসেন আপুকে? ইজান হকচকিয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি? পুষ্প হাসি দিয়ে বলল, হ্যাঁ। ইজান পদ্মকে ডাক দিল। সাথে সাথে পদ্ম এসে উপস্থিত। পদ্মকে দেখে ইজান বলল, ও কি তোমার বোন? পদ্ম ভ্রুকুচকে বলল, জি, কেন? ইজান মাথায় হাত দিল। তার বউ কখনো তাকে এসব বলেনি, আর তার শালি এসব বলছে। হাস্যকর ব্যাপার। তুমি তোমার বোনের মতো হলে না কেন? আমার আর এত কষ্ট করা লাগতো না। পদ্ম না বুঝে ইজানের কথা শুনে পদ্ম আমতামতা করে বলল, জি। যেহেতু বলছো ভালোবাসি না, তাহলে আজ ভালোবেসে দেখিয়ে দিব। তুমি তৈরি থাকো। পদ্মের রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো। ইজান মেডিসিন দিয়েছে, তাও জ্বর কমছে না। এই গরমেও পদ্ম কাঁপছে। জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে। ইজান টিস্যু দিয়ে কতক্ষণ পর পর পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে। ইজান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল। তিনি এসে তার মেয়ের পাশে বসলেন। অনেকক্ষণ জলপট্টি দিলেন তিনি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্মকে নিয়ে।
জলপট্টি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে। রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু ইজান ওনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে। তাই রুবিনা খাতুন চলে এসেছেন। ইজান পদ্মের পাশে শুয়েছে। আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে, তবুও একজন আর একজনকে স্পর্শ করছে না। পদ্ম জ্বরের ঘরে কিছু বলছে। ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে। ইজান পদ্মকে পানি খাওয়ালো। কিছুক্ষণ পর আবারও জ্বর আসলো পদ্মের। মেয়েটা কাঁপছে। ইজানের অনুমতি নিল না, পদ্মকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকাল 7টা। পদ্মের মনে হচ্ছে তার গায়ের ওপর কেউ পাথর ফেলে দিয়েছে। কি অসহ্য লাগছে। শরীরে এক ফোঁটা শক্তিও নেই যে হাতটা সরাবে। চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইজান ওকে এভাবে ধরে শুয়ে আছে। পদ্ম হাত নাড়াচাড়া করতে ইজান উঠে গেল। তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো। তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা। জ্বর তখন ছিল না। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে না। আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথাটা শুনে ইজানের মুখটা ছোট হয়ে গেল। ইজান উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো। তুমি ফ্রেশ হবে না? পদ্ম মাথা নেড়ে বলল, জি, আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয়। আমার একটু শক্তি নিয়ে একা একা হেঁটে যেতে পারবো না আমি। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। পদ্ম কিছু বুঝলো না। অবুঝের মতো শুধু তাকিয়ে রইল। ইজান পদ্মকে তার হাত ইশারা করে বলল, উঠে আসো, আমি ওয়াশরুমে দিয়ে আসবো। পদ্ম আস্তে আস্তে করে উঠছে। ইজান পদ্মকে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো। যতক্ষণ পদ্ম ওয়াশরুমে ছিল ততক্ষণ ইজান সে দরজার বাইরেই দাঁড়িয়েছিল। পদ্মকে বেডে আধশোয়া করে রেখে বাইরে আসলো সে। পুষ্প সোফায় বসে আছে। গ্রামে থাকলে এতক্ষণ তার 3বার খাওয়া হয়ে যেত, আর এখানে এখনো একবারও সে খেতে পারছে না। বিরক্তিকর একটা ব্যাপার। ইজানকে রুম থেকে বের হতে দেখলো। পুষ্প ইজানের সামনে দাঁড়ালো। ইজান ভয়ে আছে, আর জানি আবার কি বলবে। আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না নাকি? ইজান বুঝেছে পুষ্প কি বলছে। পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল। পদ্ম অসুস্থ, তাই আজ নাস্তার কথা ভুলেই গিয়েছে সে। এখন যাচ্ছে নাস্তা আনার জন্য। ইজান বিব্রতবোধ হাসি দিয়ে বলল, এই তো যাচ্ছি তোমার খাবার আনতে। ইজান বেরিয়ে পড়ল। এই পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে। ইজান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমে নিয়ে আসলো। তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে। আজ আর হসপিটালে যাবে না ইজান। ইজান এখনো হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইজানকে বলল, আপনি হসপিটালে যাচ্ছেন না কেন? ইজান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল, আমার বাসায় এক স্পেশাল রোগী আছে, যার কারণে আজ আর হসপিটালে যাব না। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। পদ্মের এই সময় হাসি দেখে ইজান বলল, হাসছেন কেন ম্যাডাম? ইজানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না। সে ইজানকে বলল, আপনি আমায় ম্যাডাম বলেন কেন? ভালোবেসে বলি। পদ্ম অবাক হলো ইজান থেকে ভালোবাসে শুনে। আপনি ভালোবাসেন আমায়? ইজান তার চশমা পরতে পরতে বলল, অবশ্যই, বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি? পদ্ম সাথে সাথে উত্তর দিল। না না, আমি সেটা চাই না। ইজান পদ্মের কাছে ঘেঁষে বসলো। পদ্মের কান জড়িয়ে ধরে বলল, কেন চাও না? মজা করবেন না, আমি এখন অসুস্থ কিন্তু। হ্যাঁ, তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছে বিসর্জন দিচ্ছি। পদ্ম ইজানের দিকে তাকালো। চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার। কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি? কত কিছুই। শোনো, কিছুক্ষণ পর ডক্টর আসবে, আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, তার সাথে স্বাভাবিক থেকো। কেন? ইজান বিরক্ত হলো। এটাও প্রশ্ন করা লাগে। তুমি যে অসুস্থ সেটা জানো, মাঝে মাঝে তোমার এসব বিরক্তিকর কথা শুনলে রাগ হয়। পদ্ম চুপসে গেল, আর কথা বলল না সে। ইজানও কিছু বলছে না, দুজনেই নীরবতা পালন করছে। ইজান সেইভাবে পদ্মের সাথে ঘেঁষে বসে থাকলো, কিন্তু কেউ কথা বলছে না। অনেক সময় পর কলিং বেল বাজলো। ইজান তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুললো। ইজান হাসি দিল ব্যক্তিটিকে দেখে। ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা। মেধা হাসি দিয়ে বলল, কেমন আছিস সুদর্শন পুরুষ? ইজানও হাসি দিয়ে বলল, ভালো আছি যুবতী নারী। ইজানের মেধা একে অপরকে খুব ভালো করে চিনে। সেই কলেজ থেকে দুজনের যাত্রা শুরু হয়েছে। আজও একই সাথে আছে তারা। মেধা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের দাওয়াত দিসনি, আর বউ যে অসুস্থ হয়ে পড়লো তখনই আমাকে দরকার পড়েছে। ইজান মাথা চুলকাতে চুলকাতে বলল, কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম। কোনো এক্সকিউজ শুনতে চাই না, ট্রিটটা দিয়ে দিস দয়া করে। এখন চল তোর বউকে দেখে আসি। ইজান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল। পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছিল। চেহারাটা খুব সুন্দর, তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে। মেধা পদ্মের পাশে বসলো। পদ্মকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছো? পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বলল,
ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমাকে চিনো? জি, উনি একটু আগে আপনার কথাই বলছিলেন। ও বলে দিয়েছে? নাম কি তোমার? পদ্ম আস্তে করে বলল। পদ্ম। মেধা হাসলো, কণ্ঠ বেশ সুন্দর, তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে। মেধা ইজানের উদ্দেশ্যে বলল। আচ্ছা ইজান, তুই রুম থেকে যা। ইজান অবাক হয়ে বলল। কেন? আমি এখানে থাকলে কি সমস্যা? মেধা কথা বেশি বাড়ালো না, এক কথাই বলল। কেন রুম থেকে যেতে বলছি তুই পরে বুঝবি। মেধা পদ্মের শরীরের তাপমাত্রা চেক করলো, মোটামুটি ভালোই জ্বর আছে। জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো, তারপর পদ্মের চোখ গলা দেখলো, কোথাও সমস্যা নেই। মেধা পদ্মের প্রেশারেতে মাপতে মাপতে বলল। তোমার এখন কেমন লাগছে? পদ্ম আস্তে করে উত্তর দিল। একটু জ্বর জ্বর লাগছে। কিন্তু জ্বর তো একটুও নাই শরীরে। আচ্ছা তোমার পিরিয়ড ক্লিয়ার তো? পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইজান সামনে দাঁড়িয়ে আছে, সে এখন কিভাবে উত্তর দিবে? ইজানের কাছে নর্মাল বিষয় এগুলো, কিন্তু ইজান বুঝছে পদ্ম লজ্জা পাচ্ছে, তাই সে রুম থেকে চলে আসলো। মেধা আবারও বলল। পিরিয়ড ক্লিয়ার? পদ্ম মাথা নাড়ালো, মুখে কিছু বলল না। মেধা পদ্ম বলছে। ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে, এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে। যাই হোক, বয়স কত তোমার? পদ্ম ঠোঁট ভিজিয়ে বলল। 15। মেধা জানে পদ্মের বয়স, ইজান সব খুলে বলেছে মেধাকে। মেধা পদ্মকে জিজ্ঞেস করলো। তুমি কেন এই ইজানের মতো তেরাকে বিয়ে করছো? ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে, তখন তুমি কিশোর বয়স পার করবে। পদ্ম মাথা নিচু করে বলল। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মেধা একটা ইঞ্জেকশন বের করলো, পদ্মের থেকে রক্ত নিবে। পদ্মের চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এটা দিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে সে। পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন। পদ্ম আমদামতা করে বলল। এটা দিয়ে কি করবেন? মেধা হেসে বলল। কিছু করব না, একটু জাস্ট ব্লাড নেব। পদ্ম ছিটকে দূরে সরে গেল। মেধা অবাক হয়ে গেল, পদ্ম এটা সুই তার শরীরে ফোটাতে দিবে না, এসবে তার ভীষণ ভয় করে। মেধা হেসে বলল। আরে এখানে আসো, কিছু করব না, আমি বসো এখানে। পদ্ম ভয়ে ভয়ে বলছে। আপনি তো আগে বললেন রক্ত নেবেন। এইটুকু সুইকে ভয় পাচ্ছ? তখন কিছুদিন পর বাচ্চার মা হবা, তখন তো আরো কষ্ট হবে। পর তোমার সামনেই তোমাকে বিভিন্ন রকমের ইনজেকশন দেওয়া হবে, না বলার উপায় থাকবে না তখন। এখানে আসো তুমি। পদ্ম তাও আসলো না, ভয়ে মুখ চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেধা পদ্মের সাথে পেরে উঠছে না, তাই ইজানকে ডাক দিল। সাথে সাথে ইজান রুমে আসলো। ইজান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো। কি হয়েছে? মেধা ক্লান্ত চোখে ইজানের দিকে তাকিয়ে বলল। আমি তোর বউয়ের সাথে পারছি না আর, আমার ব্লাড লাগবে একটু। তুই তো তোর বউকে হসপিটালে নিতে দিবি না, তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখবো কি সমস্যা, জ্বরে কোথাও সমস্যা হয়েছে কিনা, আছে কিনা। ইজান বুঝলো কথাটা, পদ্মকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো সে, তারপর মেধার সামনে নিয়ে আসলো। ভয়ে পদ্ম ইজানের পক্ষে মুখটা লুকিয়ে রাখলো। ইজান এক হাত দিয়ে পদ্মের মাথা চেপে ধরে আছে। মেয়েটা এত ছটফট করছে। ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল। নিচে পড়ে যাওয়ার আগে ইজান ধরে নিল তাকে। মূলত পদ্মের শরীর এমনিতেই দুর্বল, আরও একটা ইঞ্জেকশন ব্লাড নিয়েছে, যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গিয়েছে। ইজান পদ্মকে বেডে শুয়ে দিল। মেধা ইজানের কাঁধে হাত দিয়ে বলল। শোন এসান, মেয়েটা এখন অনেক ছোট, এত বেশি বোঝ কেন হয়নি। কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করিস, ওর সাথে আগে ভালো মতো মিশতে শিখ, তারপর অন্য কিছু ভাবিস। তুই একজন ডক্টর, আশা করি আমার কথাগুলো মানে খুব ভালোভাবেই বুঝতে পারছিস। ইজান মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে ওর? কি জানি, যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল, স্যালাইন দেওয়া লাগবে। তুই একটা কাজ করিস, ওকে আমি যে হসপিটালে বসি ওখানে নিয়ে যাস, আমি কিছু টেস্ট দিব। সেটা তো আমিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছি, যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না, তাই তোকে বাসায় আনা আর কি। যাই হোক, ধন্যবাদ মেধা। মেধা হাসলো, এখন তার যাওয়ার সময় হয়েছে। ইজান রুবিনা খাতুনকে বলল পদ্মের কাছে যাওয়ার জন্য, আর সে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গিয়েছে। ইজান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে। ইজান পদ্মকে দেখে দুপুরের খাবার খাইয়ে দিল, মেডিসিন দিয়েছে পদ্মকে। পদ্ম খেয়ে শুয়ে আছে, ইজানও তার পাশে শুয়ে পড়ল। পদ্ম ইজানের দিকে তাকিয়ে আছে, মানুষটা খুব ভালো, তারা খারাপ সময় পাশে থেকেছে, সেবা যত্ন করেছে। পদ্ম হাসছে। ইজান পদ্মের দিকে তাকালো। তুমি হাসছো কেন? না, এমনি। আচ্ছা, কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন, আর তো দেখাননি। তাই তুমি আমার ভালোবাসা দেখতে চাও? কেন চাইবো না? আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে। ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি? হ্যাঁ, তুমি তো এখনো অনেক ছোট। জি না, আমি এখন বড় হয়েছি। ইজান কথা বলল না। মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে। তার মনে হয় তারা শুধু জিলাপির প্যাঁচ লাগিয়ে কথা বলে।
ইজান পদ্মের মাথায় হাত বোলাচ্ছে। এই জিনিসটা সবসময় পদ্মের ভালো লাগে। পদ্ম উঠে বসলো, তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে। ইজানও পদ্মের সাথে বসলো। কি হয়েছে তোমার? উঠে বসেছো কেন? পদ্ম মুখ ওদিকে রেখে বলল। সারাদিন শুয়েছিলাম, ভালো লাগছে না। ইজান পদ্মের কানে হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। হঠাৎ এরকম হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেল। মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা। ইজান পদ্মের লজ্জা দেখে পদ্মের মাথাটা তার বুকে চেপে ধরল। ইজান পদ্মের উদ্দেশ্যে বলল। যখন তোমার খুব কষ্ট হবে, যন্ত্রণা হবে বা তুমি লজ্জা পাবে, তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো। এই জায়গাটা একান্তই তোমার পদ্মফুল। ইজান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে। মেধা যে হসপিটালে চাকরি করে ওইখানে। তাদের আর সিরিয়াল দেওয়া লাগেনি। মেধার কেবিনে ইজান আর পদ্ম বসে আছে। মেধা পদ্মকে কিছু টেস্ট দিল। পদ্ম তো ভয় ভয় শেষ। টেস্টগুলো যখন করছিল তখন ইজান সাথেই ছিল। নর্মালি এসব টেস্ট প্রত্যেককেই দেওয়া হয়, কিন্তু কোনো সমস্যা নেই। পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে, কিন্তু শরীর দুর্বল, তাই স্যালাইন দেওয়া লাগবে। ইজানকে মেধা বলল। তুই কি স্যালাইন এখানে দিবি নাকি তোর বাসায়? বাসায় দিব, সমস্যা নেই। এরপর সবকিছু আমি হ্যান্ডেল করতে পারবো। আচ্ছা, তাহলে তো ভালোই। ঠিক আছে, শোন, পদ্মের মা গ্রামে চলে যাওয়ার পর ওকে আমার বাসায় দিয়ে যাবে। ইজান এই কথাটাকে পাত্তা দিল না বেশি। সেটা পরে দেখা যাবে। মেধা রেগে গেল। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। তোর বউকে কি কেউ নিয়ে যাবে? আরে দিয়ে আসবো তোর বাসায়, এখন চুপ কর। ইজান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে। পদ্মের খুব বেশি খারাপ লাগছে। গাড়িতে উঠতেই পদ্ম সিটে মাথা হেলিয়ে দিল। পদ্মের সবসময় অসুখ হয় না, আবার হলে ছাড়ে না, এমন অবস্থা এখন। ইজান পদ্মের হাত ধরে জিজ্ঞেস করলো। তোমার বেশি খারাপ লাগছে? পদ্ম মাথা নাড়ল। মনে হচ্ছে কথা বলার শক্তি নাই। বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে সে। পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে। তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে। ইজান স্যালাইন নিয়ে আসলো। পদ্মের সাথে অনেক জোর জবরদস্তি করা লাগলো। পদ্মের কথা হচ্ছে সে এসব দিবে না, তার ভয় লাগে। সারা রাত স্যালাইন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো। প্রায় 9 দিন পর পদ্ম এখন পুরোপুরি সুস্থ। পদ্মের মা আর বোন চলে গিয়েছে। পুষ্প যাওয়ার আগেও ইজানকে লজ্জা দিয়ে গেল। তার ইচ্ছে ছিল তার দুলাভাই থেকে ঘোরাবে। প্রথমবার ঢাকা শহরে এসেছে, কিন্তু তিনি তো ঘোরালেন না। মনে মনে যে কত বকেছে ইজানকে পুষ্প। এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে, মূলত তার অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে। মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতো আদর করে। পদ্ম মেধাকে অনেক সম্মান করে। আর ইজানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পিছনে মেধার অবদান বেশি, কারণ সেই পদ্মকে বোঝায়, বলে, উপদেশ দেয় কিভাবে কি করতে হবে। পদ্মের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতেই ইজান তার পাশে ছিল। নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে। সকাল 7টা। পদ্ম উঠে গিয়েছে ঘুম থেকে। সকালে নাস্তা বানাচ্ছে। ইজান তার পাশে। পদ্মকে না পেয়ে সেও উঠে গেল। এই মেয়েটার এই এক সমস্যা, কি বলে এত সকালে উঠে নাস্তা বানাতে। সকাল সকাল ইজান পদ্মকে মনে মনে বকা দিয়ে ফ্রেশ হতে গেল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের কাছে আসলো। পরোটা হচ্ছে সে। ইজান পদ্মের পিছনে দাঁড়ালো। তোমাকে কে বলে এত তাড়াতাড়ি উঠতে? কোনো নাস্তা বানানো লাগবে না? যদি নাস্তা না বানাই তাহলে কি না খেয়ে হসপিটালে যাবেন? তাই বলে তো এত তাড়াতাড়ি ওঠারও কোনো দরকার নেই, তাই না? পদ্ম আর কিছু বলল না। সে নিজের মতো কাজ করছে। পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে তার দিকে ফিরিয়ে বলল। কথা বলছো না কেন? তাড়াতাড়ি উঠেছি তো কি হয়েছে? না, এটা হবে না। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণ তুমিও ঘুমোবে। পরের বার আমি যেন ঘুম থেকে উঠলে তোমায় পাই। আচ্ছা ঠিক আছে। তারপর ইজান তৈরি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। ইজানের পদ্ম একসাথে নাস্তা করে ইজান হসপিটালে চলে গেল। ইদানিং ইজান বেশি ফাঁকি দিচ্ছে। মনে হয় যখন সে হসপিটালে যাবে তখন তার খুব আলসেমি লাগবে। তবে নিজের পেশাকে অবজ্ঞা করার অভ্যাস নেই তার। ইজান যখন তার কেবিনে বসে বসে ফোন চাপছিল তখন সানায়া আছে। সানায়া বোধহয় দিন দিন ভালো হচ্ছে ইজানের মনে হয়, কারণ সে ইজানকে সরি বলেছে আর সেই সব নিয়ে কথা বলে না আজকাল। সানায়া ইজানকে দেখে মুচকি হাসি দিয়ে বলল। কেমন আছেন? ভালো। আপনি কি এখনো আমার সাথে কথা বলতে আনইজি ফিল করছেন? না, আপনার আর ইজি ফিল করা দরকার মনে হয়। কেন কেন? কারণ আপনি একটা অপরিচিত পুরুষ মানুষের সাথে কথা বলতে এসেছেন। সানিয়া বুঝলো ইজান থেকে অপমান করছে, তাও মুখটা বন্ধ করে রাখলো। সবগুলো অপমানের শোধ তুলবে সে, শুধু সময়ের অপেক্ষা। আমরা তো অনেক আগে থেকেই পরিচিত, তাই না? ইজানের কোনো হেলদোল নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সানিয়ার দিকে তাকিয়ে আছে। পরিচিত হয়েও পরিচিত একটা কথা আছে না, ঠিক সেরকমই। সানিয়ার কষ্ট হচ্ছে, কিন্তু ইজানকে কিছু বলতে পারছে না। মন চাচ্ছে ইজানকে কতগুলো কথা শোনাতে। গেট টুগেদার নিয়ে কি প্ল্যান আপনার? চমক আসছে সবার জন্য। কিসের চমক? সেটা পরেই দেখতে পাবেন। তাহলে আমি উঠি।
এই বলে সানিয়া চলে গেল। ইজান বসে বসে হাসছে আর বলে সারপ্রাইজটা সুন্দর হবে, বিশেষ করে সানিয়ার কাছে ভালো লাগবে সারপ্রাইজটা। কবে আসবে সেই দিন? পদ্মকে ইজানে মোবাইল কিনে দিয়েছে। যখন ইজান একটু ফ্রি হয় তখনই পদ্মকে কল দেয়। বিষয়টা পদ্মের বেশ ভালো লাগে। পদ্ম মোবাইলটা সবসময় তার কাছেই রাখে, কারণ ইজান ঘন ঘন কল দেয়। ইজানের একটা টেনশন থাকে পদ্ম বাসায় কি করছে, বাসায় একা একা, তাও কল দিতে থাকে। পদ্ম এখন দুপুরে রান্না করছে, নিজের কাজটা নিজেই করতে পারে সে। রান্না শেষ করে গোসল করতে ঢুকলো, ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ইজান কল দিয়েছে। পদ্ম তাড়াতাড়ি আবারও কল ব্যাক করলো, সাথে সাথে ইজান কল রিসিভ করলো। ইজান রেগে গিয়েছে কারণ সে কল দিয়েছিল আর পদ্ম ধরেনি কেন, তখন সে তো ভয় পেয়ে গিয়েছিল। তখন যে কল দিলাম ধরনি কেন? ইজানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। আমি গোসল করতে গিয়েছিলাম। এত দেরি কেন? বাসায় তো একা থাকো, তাও দেরি করে গোসল করতে যাও? তোমার এসব কাজ বিরক্ত লাগে ভীষণ। ইজানের কথা শুনে পদ্ম মুখটা কুঁচকে ফেলল। আর দেরি করে গোসল করবো না, সত্যি। আচ্ছা বাদ দাও, খেয়েছো? না, খাইনি এখন। আপনি খেয়েছেন? জি ম্যাডাম, খেয়েছি। খাবার খেয়ে নিও। আচ্ছা। ইজান শান্ত গলায় বলল। আজ শাড়ি পরে রেডি হয়ে থেকো। পদ্ম অবাক হলো। কেন? তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আপনি তো আসেন রাত 10টায়, তখন কি কেউ ঘুরতে বের হয়? আমি সন্ধ্যায় আসবো। ইজান আজ তাকে নিয়ে ঘুরতে বের হবে সন্ধ্যায়। পদ্মও তাই করলো। সে সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়ে গেল, তবে কুঁচি ঠিক করে হয়নি। কেমন জানি লাগছে তাকে। আয়নার সামনে গিয়ে শতবার দেখে ফেলেছে বোধহয় নিজেকে। চোখে একটু হালকা কাজল দিল, চুলগুলো খোপা করলো, সামনে দিয়ে দুই পাশের কিছু চুল বের করলো, কেন যেন একটু সুন্দর লাগে। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়েছে। বেশি লিপস্টিক দেওয়া সে পছন্দ করে না, মূলত এটা তার ভালোই লাগে না। এখন পদ্ম সম্পূর্ণ রেডি। কিছুক্ষণের মধ্যে ইজান আসলো। পদ্মকে দেখে তার ভেতরটা হঠাৎ কেঁপে উঠলো। ইচ্ছে একটা মেয়েকে শাড়ি পরলে এত সুন্দর লাগে কেন? ইজান হেসে দিল পদ্মকে দেখে। পদ্মকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল সে। কুচিটা ঠিক হয়নি এটা খেয়াল করেছে ইজান। নিচে বসে কুচিটা ঠিক করে দিল পদ্মের। পদ্ম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইজানের দিকে। কুচি ঠিক করা শেষ হলে ইজান উঠে দাঁড়ালো। ইজান তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, খুব সুন্দর লাগছে মিসেস শেখ। পদ্ম হাসলো ইজানের কথা শুনে। ইজান পদ্মের হাসি দেখে বলল, আসলে তো আরো ভালো লাগে দেখতে। পদ্ম ছোট 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 করে বলল, এখানেই কি দাঁড়িয়ে থাকবেন নাকি? না না, সেসব চিন্তা নেই আজ, চলো আমার সাথে। তারপর ইজান আর পদ্ম বেরিয়ে আসলো। ইজান তার গাড়ি করে পদ্মকে নিয়ে একটা সুন্দর জায়গায় আসলো, যেখানে পাশে নদী আছে আর নদীর ঘাটে অনেক মানুষ। সবাই সবার ভালোবাসার মানুষ, পরিবার নিয়ে এসেছে। পদ্মের ভয় লাগছে কারণ সে এত মানুষ কখনো দেখেনি। ভয়ে ইজানের হাত চেপে ধরেছে সে। ইজান পদ্মের কাঁধ ছড়িয়ে ধরে বলল, আমি তো আছি, সমস্যা নেই। তারপর তারা বেশ কিছুক্ষণ ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। একজন যেন আরেকজনের মনের ভাবটা বুঝতে পারছে। এই সময়টা পদ্মের বেশ ভালো লাগলো। ইজানের কাঁধে মাথা দিয়ে পরিবেশটা উপভোগ করেছে পদ্ম। তার যে খুব ভালো লাগছে আজকে। মনে হয়েছে সে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এতদিন নিজেকে বন্দি মনে হতো, কখনো বাইরে যাওয়ার কথা মুখ ফুটে ইজানকে বলেনি। আর ইজান তো মহাব্যস্ত থাকে। মহাশয় বাসায় আসে রাত 9টা বা 10টার পর। সে আবার কখন পদ্মকে নিয়ে ঘুরতে যাবে? বাসায় আসার সময় রাস্তায় একজন ঝালমুড়িওয়ালাকে দেখে পদ্ম গাড়ি থামাতে বলল। ও যখন স্কুলে যেত ওদের স্কুলের সামনে এমন ঝালমুড়িওয়ালা ছিল। পদ্ম প্রতিদিন ঝালমুড়ি খেত। ঝালমুড়ি হচ্ছে তার প্রিয় একটা খাবার। ইজান পদ্মকে সব রাস্তার খাবার খাবে দেখে কিছু বলল না, কারণ একদিনই তো খাবে। পদ্ম ঝালমুড়ি নিয়ে গাড়িতে উঠে পড়লো। ইজান একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। পদ্ম ঝালমুড়ি খেতে খেতে বলল, এখানে থামালেন কেন? এখান থেকেই ডিনার করে যাব বাসায়। পদ্ম খাওয়া বন্ধ করে দিয়ে বলল, আমি যে রান্না করেছি ওগুলোর কি হবে? পরে খাওয়া যাবে, এখন নামো, বেশি দেরি হলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। পদ্ম আর ইজান ডিনার করে বাসায় চলে আসলো। ইজান ফ্রেশ হয়ে এসেছে। যখন পদ্ম ফ্রেশ হতে যাবে তখন ইজান বলল, শাড়ি চেঞ্জ করো না। পদ্ম মাথা নাড়ালো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো লাইট অফ হয়ে আছে, কিন্তু বারান্দায় সেই ড্রিম লাইটের মতো লাইটটা জ্বলছে। কিন্তু ইজান সেখানেই দাঁড়িয়ে আছে। পদ্মও সেখানে গেল। ইজান পদ্মের উপস্থিতি বুঝতে পারলো। আজ যে তোমাকে ঘুরিয়ে আনলাম, কিছু তো বললে না। পদ্ম বুঝলো না ইজান কি বলল। মানে কি বলবো আমি? একটা ধন্যবাদও তো দিলে না। ইজান মুখটা সামনে রেখে কথা বলল, ধন্যবাদ ডক্টর সাহেব। ইজান পদ্মের মুখের দিকে তাকালো। পদ্ম কখনো ডাক্তার সাহেব বলেনি, কিন্তু আজ বলেছে। হঠাৎ কি? ডাক্তার সাহেব বললে যে? ভালোবেসে বলেছি। ইজান যেন 7 আসমান থেকে টপকে পড়েছে। এই পদ্ম সব কি বলছে? ভালোবাসো কবে থেকে? বিয়ের আগে থেকে। ইজান বুঝেছে এই পদ্ম তার সাথে মজা করছে, তাই সেও পদ্মের সাথে মজা শুরু করলো। বিয়ের আগে দেখেছো আমাকে?
পদ্ম হেসে বলল। হ্যাঁ দেখেছি। ইজান গ্রিলের সাথে ঠেস দিয়ে আছে, পদ্মের সামনে ঝুঁকে বলল। ঠিক আছে, তুমি তো বললে আমাকে ভালোবেসে ডাক্তার সাহেব বুঝো। আমার তো ভালোবেসে তোমাকে কিছু দেয়া উচিত, তাই না? পদ্ম মাথা নাড়ালো। ইজান পদ্মের মুখের সামনে তার মুখটা এনে তার ওষ্ঠ পদ্মের ওষ্ঠে ছুঁয়ে দিল, আবার তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে আনলো। পদ্ম তো হতভম্ব হয়ে আছে। ইজান পদ্মের উদ্দেশ্যে বলল। বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেবে। ইজানের এমন কার্যকলাপে পদ্ম লজ্জা পেল। ইজান থেকে বড্ড বেশি লজ্জা দেয়। পদ্মের মুখে লাল আভা ফুটে উঠেছে। সে এখন কি করবে? মন যেহেতু মাটি করে গর্ত বানিয়ে সেটাতে ঢুকে যেতে। ছি, তার এমন লাগছে কেন? আর ইজানকে দেখো, সে একদম স্বাভাবিকভাবেই আছে, যেন কিছুই হয়নি। আর এদিকে পদ্ম তো লজ্জায় শেষ। বেশি চিন্তা ভাবনা না করে ইজানকে জড়িয়ে ধরলো, কারণ সেই বলেছে লজ্জা পেলে কষ্ট হলে তার পক্ষে মাথা রাখতে। এখন একটু শান্তি লাগছে। দিন দিন ইজান আর পদ্মা দুজনের সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাদের মনে হয় প্রতিদিন খুনসুটি লেগেই থাকে। মূলত ইজান পদ্মকে খুব রাখায়, আর পদ্ম মুখটা পটকা মাছের মতো ফুলিয়ে রাখে। বিষয়টা ইজানের বেশ ভালোই লাগে। আবার রাগও করে, কিছুক্ষণ কথা বলে না। পদ্মের এসব ছোট্ট ছোট্ট খুনসুটি তাদের মাঝে ছড়িয়ে পড়েছে। এভাবেই চলছে তাদের চড়ুই ভাতির মতো সংসার। ইজান আজ পদ্মকে মেধার কাছে দিয়ে সে হসপিটালের কাছে দূরে কোথাও গেল, আবার আজই এসে পড়বে। পদ্ম এখন মেধার কাছে। মেধা পদ্মকে খুব ভালোবাসে, ঠিক তার বোনের মতোই। মেধা পদ্মের মাথা নিজের করে রেখেছে, হাত বলিয়ে দিতে দিতে বলল। পড়াশোনা করবা না আর? পদ্ম মাথা তুলে মেধার দিকে তাকালো। করব। উনি আবার মায়ের সাথে কথা বলেছে। হ্যাঁ, মেয়েদের পড়াশোনা করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রতিটা নারীকে তাদের পায়ে নিজের মাটিকে শক্ত করা দরকার। পদ্ম খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলো। জি আপু। তোমাকে যে আমি আরো বলি, ইজানের সাথে স্বাভাবিক হও। তার কি খবর? সব তো ঠিকই আছে। মেধা বিশ্বাস করলো না, কারণ মেধা একজন মেয়ে হয়ে পদ্ম তার সাথে কথা বলতো না ঠিক মতো। আর সেই জায়গা থেকে ইজান তো একটা ছেলে। শোনো, পরে দেখবা তোমার জামাইকে অন্য কেউ নিয়ে গেছে। যে অবস্থা তোমাদের সম্পর্কের। পদ্মের মুখটা যেন আটকে উঠলো। মানে? মানে করো বেশি। এখন তো ইজান তার সব ধৈর্য তোমাকে দিয়ে রেখেছে। শুধু একবার তোমার থেকে একটা ভালো সুন্দর মেয়ে দেখো, দেখবে তোমাকে আর ভালো লাগবে না। কারণ তুমি তো সেভাবে তাকে কোনো গুরুত্বও দাও না। 15 বছরের মেয়েদের কি বিয়ে হয়নি? তারা কি সংসার করেনি? শুধু একা তোমারই হয়েছে? আমারও তো বিয়ে হয়েছিল তাড়াতাড়ি। আমি কি আমার বড়ের সাথে সম্পর্ক ঠিক রাখিনি? সে আমাকে পড়াশোনা করিয়েছে, মূলত তার জন্য আমি ডক্টর হতে পেরেছি। তার সাথে কি আমার সম্পর্ক স্বাভাবিক দম্পতিদের মতো না? তাহলে তুমি কেন পারছো না? এসব বাদ দিয়ে সবকিছু ঠিক করো। মেধা পদ্মকে বোঝানোর জন্য ইজানের নামে এগুলো বলেছে। ইজান ভালোই ছেলে, তবে পদ্মের সব আচরণ কখনো একটা ছেলে সহ্য করবে না। মেধার কথা শুনে পদ্মের কেমন সব খালি খালি লাগছে, কথাগুলো সহ্য করতে পারছে না। আপু সত্যি কি উনি অন্য মেয়ের দিকে তাকাবেন? মেধা যেন খুশি হলো পদ্মের মনের ভিতরে এরকম একটা কথা ঢোকাতে পেরে। হ্যাঁ, তাকাবেই তো, তাকানো উচিত। তুমি তো তাকে বড় হিসেবে মানো না। মেধার কথা শুনে পদ্মের এবার কান্না চলে আসলো। এভাবে বলছেন আপু? শোনো, তোমার সব কান্না দিয়ে কিচ্ছু হবে না। সবকিছু মেনে নাও, দেখবে তুমিও ঠিক সেও ঠিক। পদ্ম মাথা নাড়ালো। জি আপু, আমি চেষ্টা করব। আর কত চেষ্টা করবে? তোমার বিরক্ত লাগে না এই কথা বারবার বলতে? তুমি বলবে যে আমার বরকে আমি কাউকে হতে দিব না। সে আমার বরের দিকে তাকাবে, তার চোখ উপড়ে দিব। আর আমার বর যদি অন্য মেয়ের দিকে তাকায়, তার 14টা বাজিয়ে দিব। পদ্ম অবাক হয়ে তাকিয়েছে, মেধা এসব কি বলছে। ঠিক আছে, আপনি যা বলেছেন সেটাই হবে। তুমি বসো, আমি আসছি। মেধা গেল পদ্মের জন্য আইসক্রিম আনতে। এতক্ষণ যত কিছু বলেছে পদ্মকে, নিশ্চয় তার মনটা গরম হয়ে আছে। মনে তো আর পানি দেওয়া যায় না, তাই আইসক্রিম খেয়ে ঠান্ডা করুক মনটাকে। মেধা পদ্মকে আইসক্রিম দিয়ে বলল। নাও, এটা খেয়ে মনটাকে ঠান্ডা করো। আচ্ছা আপু, এখন কি করা লাগবে? কি করতে চাও তুমি? আমাদের সম্পর্ক আশেপাশের দম্পতিদের মতো হবে কি করে? আচ্ছা, ইজান তোমাকে চুমু দেয়? মেয়েদের কথায় পদ্ম লজ্জা পেল। এই কথার উত্তর কিভাবে বলবে সে? এসব কথা না বললেও পারতো, আরো কত কিছুই তো বলার আছে। শোনো, এত লজ্জা পেলে হবে না। যা জিজ্ঞেস করছি তাই বলো। হ্যাঁ, মাঝে মাঝে। মেধা হঠাৎ হাতে তালি দিল। তোমাকে যদি একটা দেয়, তুমি তাহলে 2টো দিবা। আবার তার জন্য শাড়ি পরবে, বলবে আমাকে ঘুরতে নিয়ে যান। এটা সেটার আবদার করবে। যেমন হসপিটাল আসার সময় বলবে চকলেট নিয়ে আসবেন, ফুল বই নিয়ে তারপর বাসায় আসবেন। আবার ধমকও দিবে যদি তোমার কথা না শুনে। পদ্ম নিজের মাথা স্থির করলো, মেধা যা যা বলেছে তাই করবে। মেধা তাকিয়েছে পদ্মের দিকে। পদ্ম আইসক্রিমের চামচ নাড়ছে। আচ্ছা, আমি আপনার কথা শুনবো।
রাত 8টায় পদ্মকে মেধার বাসা থেকে নিয়ে এসেছে ইজান। মেধা বলেছিল পদ্ম আরও আজ থাকতে তার বাসায়, কিন্তু ইজান পদ্মকে নিয়ে বাসায় চলে এসেছে। ইজান কথা বলছে বেডে হেলান দিয়ে আজ হয়ে। পদ্ম ইজানের পাশাপাশি ঘুরঘুর করছে। কখন ইজানের কথা শেষ হবে তার অপেক্ষায় সে অধীর আগ্রহে বসে আছে এমন অবস্থা। ইজান কথা বলা শেষে পদ্মকে বলল তার পাশে বসতে। পদ্মও তাই করলো, গুটিসুটি হয়ে ইজানের পাশে বসেছে। এতক্ষণ কি করছিলে তুমি? ইজান এমন ছোট ছোট চোখে প্রশ্ন করলো তো পদ্ম ভয় পায়। কোথায়, কিছু করছিলাম না তো। তাই বুঝি? হ্যাঁ। ইজান কিছু না বলে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। তার মনে হলো একটু মানসিক শান্তির দরকার, তাই সে কাজটা করলো। পদ্মের কোলে মাথা রেখে ইজান রাজ্যের চিন্তা করতে লাগলো। একটু পর জামা কাপড় গোছাবে। কেন? কাল আমরা গেট টুগেদারে যাচ্ছি, তোমাকেও সাথে নিব। আচ্ছা, কিন্তু আপনারা যাবেন কোথায়? সাজেক, তুমি চিনো জায়গাটা, নাম শুনেছ? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো সে তো এমন অদ্ভুত নাম কখনো শোনেনি। এটা আসলো কোথায়? না তো, এমন জায়গার নাম কখনো তো শুনিনি। কেমন অদ্ভুত অদ্ভুত নাম সব আপনার কাছেই থাকে। ইজান হাসলো বোকা মেয়ের বোকাশোকা কথাবার্তায়। অনেক জায়গা, তোমার গেলে আসতে মন চাইবে না। দেখা যাবে কেমন সুন্দর জায়গা। ইজান চোখ বুজে থাকলো কিছুক্ষণ। চোখ খুলে দেখলো পদ্ম নখ কামড়াচ্ছে। এই জিনিসটা প্রচন্ড বিরক্ত লাগে ইজানের। নখে কত ময়লা থাকে সে কি এটা জানে না? এতই বাচ্চা সে। ইজান পদ্মের হাতটা সরিয়ে দিল মুখ থেকে। নখ মুখে দাও কেন? পরে তো পেটে ব্যথা করবে। তুমি জানো না নখে ময়লা থাকে? পদ্ম তার নখগুলো ইজানকে দেখালো। দেখুন, কোনো রকম ময়লা নেই। দেখেছি, তবে এগুলো মুখে দেয়া ভালো না। আমার অভ্যাস হয়ে গিয়েছে। মাইর দিয়ে অভ্যাস ঠিক করব। ইজান উঠে তার কিছু শার্ট টি শার্ট পদ্মকে দিয়ে গিয়েছে গোছাতে। আবারও বলে গিয়েছে পদ্ম যেন তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। পদ্ম সেগুলো গুছিয়ে ট্রলিতে রাখছে। ইজান সোফায় বসে বসে টিভি দেখছে। পদ্মের কাজ শেষ হলে সে বারান্দায় যায়। মনটা একেবারে বিষাদে ছেয়ে গিয়েছে এমন মনে হচ্ছে তার। মন খারাপ হচ্ছে ভীষণ। কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এই ঢাকা শহরে একমাত্র মেধা ছাড়া আর কারোর সাথে মন খুলে কথা বলতে পারেনি সে। মেধাই একমাত্র মানুষ যার সাথে মিশেছে, কথা বলেছে। আবার মেধার সকালের কথাগুলো ভাবছে মনে মনে। তার মূলত এখন ভালোই লাগছে না। এই ইজানের সাথেই বেশি কথা বলা যায় না, কারণ তার বেশি কথা বলা পছন্দ না। হঠাৎ রুমে ইজানের আগমন ঘটল। রুমে পদ্ম নেই, সে বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। যেন মনে হচ্ছে কেউ তাকে বন্দি করে রেখেছে। ইজান সেখানেই গেল। পদ্মকে পিছন থেকে জড়িয়ে ধরল সে। হঠাৎ এটা হওয়াতে পদ্ম কেঁপে উঠল। ইজানের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন পদ্মের গাল ইচ্ছে করে স্পর্শ করছে। ইজান নরম কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাডাম? মন খারাপ? কি হয়েছে আপনার? পদ্ম পরপর কেঁপে উঠছে। জি। ইজানের যে হাতটা পদ্মের হাতের উপর ছিল, পদ্ম আর এক হাত দিয়ে সেটা চেপে ধরল। কথা এমন শোনাচ্ছে কেন পদ্ম ফুল? ইস, পদ্ম ফুল! পদ্ম মুগ্ধ হয়ে আছে ইজানের উপর। আপনি এইভাবে জড়িয়ে ধরে রেখেছেন, কথা এমন শোনাবে না কেন? ইজান এই কথাকে বেশি পাত্তা দিল, কারণ সে জানে এই পদ্ম তো একটা বলবে। মন খারাপ? পদ্ম মাথা নাড়ল। ইজান পদ্মের গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে একটা বাবু উপহার দেবো জলদি, তারপর আর মন খারাপ হবে না। সারাদিন তাকে নিয়েই ব্যস্ত থাকবে, ঠিক আছে পদ্ম ফুল? সকাল 5টায় ইজান আর পদ্ম রেডি। তারা একটু পর বের হবে বাসা থেকে। তারপর হসপিটালের সব ডক্টররা একটা বাসে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে। যারা যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে নিতে পারবে। হসপিটালের সিআই আর ম্যানেজিং ডিরেক্টরের কথা বলেছে। বাসায় অগোছালো জিনিসগুলো পদ্ম গুছিয়ে রাখছে। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পদ্মের কাজ। মেয়েটা যেন তাড়াতাড়ি বড় হয়ে গেল এমন লাগছে ইজানের কাছে। বিয়ের দিন ভেবেছিল সে মেয়েটাকে মেনে নিতে পারবে না, বা এই মেয়ে তাকে মেনে নিবে না। তাদের বৈবাহিক সম্পর্ক বোধহয় নামের হবে। এখন সে পিচ্ছি মেয়ে তার সংসার করছে, ভাবা যায়? আর দিন দিন মেয়েটাকে এত আদরে লাগে ইজানের, একদম কিউট কিউট বাচ্চাদের মতো। ইজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পদ্মকে বলছে, হয়েছে ম্যাডাম? পদ্ম যে জিনিস যেখানে থাকে সেটা সেই জায়গায় রেখে দিতে দিতে বলল, এই তো এক্ষুনি হয়ে যাবে। পদ্মের সব কাজ শেষ করা হলে তারা দুজন বাসা থেকে বের হলো। ইজান পদ্মকে বলল সেখানে অনেক ডক্টর থাকবেন, আবার ডক্টরদের ওয়াইফও থাকবেন। সবার সাথে যেন পদ্ম কথা বলে। যদিও তখন পদ্ম মাথা নেড়েছিল, তবে পথটা যখন একটু একটু করে শেষ হচ্ছে তখন তার ভয়ও লাগা শুরু করলো। তাদের সাথে কিভাবে মিশবে, কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে চিন্তিত পদ্ম। তারা আবার পদ্মকে আসলে ঠিক কেমন ভাববে। পদ্মের মাথাটা একেবারে ধরে গেল সব চিন্তা করে। আর পাশে ইজান আছে, তো সে তো নিজের মতো ফোন টিপছে, তার কোনো হেলদোলি নেই। আমার মনে হচ্ছে যেন ফোনের ভিতর ঢুকে যাবে।
তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। গাড়ি থেকে ইজান তাদের ট্রলি নামালো। পদ্ম ভয়ে নামছে না গাড়ি থেকে, গুটিসুটি মেরে বসে আছে। ইজান গাড়ির জানালায় হাত দিয়ে ঝুঁকে পদ্মের দিকে তাকালো। কি ম্যাডাম, গাড়ি থেকে নামবে না? পদ্ম আমতা করে বলল। ভয় লাগছে আমার। ইজান হাতটা দিয়ে তার কপালটা ঘষে নিল। তারপর কিছু না বলে পদ্মকে জোরে টান দিল। ব্যাস, পদ্ম হুমড়ি খেয়ে ইজানের ওপর পড়েছে। এভাবে টান দেওয়াতে পদ্ম ব্যথা পেয়েছে। উফ, টান দিলেন কেন? ব্যথা পেলাম তো। ইজান বিরক্ত হলো, একে তো নামতে চাইছিল না, আবার টান দেওয়াতে ব্যথা লেগেছে। এখানে কি বাঘ সিংহ ছিল যে নামতে চাইছিলে না? পদ্ম রেগে কিছু বলেনি। ইজান ওর হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে হসপিটাল। পদ্ম হিল করেছে, কারণ গেট টুগেদারে যাওয়ার আগে ইজান কিনে দিয়েছিল, কিন্তু প্রথম তার পড়তে অসুবিধা হয়েছে। ইজান অনেক জোর করে পরিয়ে তাকে দিয়ে প্রতিদিন হিল পরিয়ে তাকে ট্রায়াল দিত। যাক, একটু লম্বা লাগছে ইজানের পাশে। একবার ইজানের দিকে তাকালো, আবার নিজের দিকে তাকালো। না, ভালোই মানিয়েছে তাদের। পদ্ম মুচকি হাসলো। ইজান পদ্মকে নিয়ে হসপিটালের ভিতরে গেল। অনেক পুরুষ মহিলা তাদের দিকে তাকালো। ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে, ও কে? ও হচ্ছে মিসেস শেখ। সবাই যেন আকাশ থেকে পড়লো ইজান কথা শুনে। গোল গোল চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ইজান বিয়ে করেছে হসপিটালের কেউ জানে না। বিষয়টা কেমন হয়ে গেল না? সবাই ইজানের পদ্মকে শুভকামনা জানালো। সানেয়া পিছনে দাঁড়িয়ে আছে, আর ইজানের সেই মূল্যবান কথাটি শুনে নিস্তেজ পাথরের মতো হয়ে গেছে সে। পরপর ঢোক গিলছে। কথাটি যেন মিথ্যা মনে হলো তার কাছে। সানেয়াকে রায়হান আহমেদ ডাক দিলেন। আরে সানাইয়া যে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। রায়হান আহমেদের কথায় সবার চোখ সানেয়ার দিকে গেল। বিশেষ করে ইজান এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। ইজান দাঁত কেলিয়ে তাকিয়ে আছে সানেয়ার দিকে। সানেয়ার যেন চোখ দিয়ে পানি পড়ে যাবে এমন অবস্থাতে সানেও ইজানকে অভিনন্দন জানালো। বিষয়টা হজম করতে পারল না সে নিজেই। পদ্মকে দেখে হাসি দিলেও যেন একটা হিংসার হাসি। পদ্মর হাসি দেখে সানের রাগ লাগছে, তাকিয়েছিল সে। আর ইজান পদ্মকে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে আছে দেখে সানের গা জ্বলে উঠল। অতঃপর সবাই বাসে উঠল। হসপিটাল থেকে মোট 3টে বাস চলল সাজেকের উদ্দেশ্যে। পদ্ম জানালার পাশ দিয়ে বসেছে, আর পদ্মের পাশে ইজান। পদ্ম আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। তার যে কি ভালো লাগছে সে বোঝাতেই পারবে না। পদ্ম হাত বাড়ালো বাহিরে। ইজান তৎক্ষণাৎ পদ্মের হাত ভিতরে ঢুকালো। পদ্মকে ধমক দিল সে। বাহিরে হাত দিবে না, বুঝেছো? পদ্ম মাথা নাড়লো। আবার সেই চারপাশ দেখতে ব্যস্ত হয়ে গেল সে। প্রকৃতি কত সুন্দর, কেউ যদি সেটা অনুভব করতে না পারে তাহলে তার জীবনটা বৃথা। একসময় পদ্ম ঘুমিয়ে গেল। যেহেতু পদ্ম জানালার পাশেই মাথা রেখেছিল, তাই ইজান পদ্মের মাথাটা তার কাঁধে রাখলো, আর এক হাত দিয়ে পদ্মকে জড়িয়ে ধরল সে। ইজানের পাশের সিটে যে ডক্টর বসেছে, সে ডক্টরকে তার ওয়াইফ ইজান আর পদ্মকে দেখিয়ে বলল, দেখো ইজান সাহেব কি রোম্যান্টিক। তার বউ জানালার পাশে ঘুমিয়েছে বলে বউর মাথায় তার কাঁধে রেখেছে। আর তুমি হলে, আমি যদি ইচ্ছে করেও মাথাটা রাখতাম তোমার কাঁধে, তাহলে তুমি সরিয়ে দিতে। ওনার থেকে কিছু শেখা উচিত তোমার। সে ডক্টর শুধু হজম করলো কথাটা। ইজান শেখ যে এমন হবে বিয়ের পর সে জানতোই না। এর 7 ঘন্টা জার্নির পর তারা সবাই সাজেকে এসে পৌঁছেছে। এর মাঝে আবারও এক রেস্তোরাঁ সবাই নাস্তাটা করে নিল। সব কাপালদের জন্য একটা রুম, আর যারা যারা সিঙ্গেল তাদের 3 জনের জন্য আরেকটা রুম। ইজান এতদূর জার্নি করে টায়ার্ড, যে বেডে শুয়ে আছে আর মুনিরা শেখের সাথে কথা বলছে। পদ্ম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর এই পরিবেশটা খুব ভালো লাগছে। মুগ্ধ নয়নে চারপাশ দেখছি পদ্ম। জায়গাটা যে এত বেশি সুন্দর সে জানতোই না। ইজান পদ্মকে ডাক দিল, কারণ মুনিরা শেখ পদ্মের সাথে কথা বলতে চায়। পদ্ম বসে বসে মুনিরা শেখের সাথে কথা বলছে, আর ইজান এই ফাঁকে ফ্রেশ হয়ে এসেছে। তারপর সবাই একসাথে যে হোটেলে উঠেছিল ওই হোটেলেই খেয়ে নিল। ইজান আর পদ্ম রুমে এসেছে মাত্র খাবার খেয়ে। সবাই সন্ধ্যায় ঘুরতে বের হবে, কারণ সবাই টায়ার্ড, প্লাস দেরিও হয়ে গিয়েছে লাঞ্চ করতে করতে। ইজান রুমে এসে শুয়ে পড়ল। পদ্ম ঘুমাবে না? না, ঘুম আসছে না। ইজান পদ্মকে ধমক দিল, কারণ এখন ঘুমাতেই হবে তাকে। কিন্তু পদ্ম রাজি হলো না। তাই পদ্মকে ইশারা করলো তার কাছে যাওয়া। পদ্ম গেল না। ইজানের মেজাজ তো গরম হয়ে গিয়েছে। সে উঠে পদ্মের কাছে গেল। এতক্ষণ দেখেছি, গায়ে লাগেনি? মানুষ মনে হয় না আমাকে? ইজান পদ্মের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তাও পদ্ম যাবে নাই বলছে। সোজা হয়ে দাঁড়িয়ে রইল সে। বেশি অভদ্র হয়ে যাচ্ছ দিন দিন। তাও পদ্ম নড়ল এক পা। ইজান আরও বেশি চটে গিয়েছে। পদ্মকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল। পদ্ম আবারও উঠতে নিলে ইজান পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ব্যাস, পদ্ম আর ছুটতে পারল না।
বাধ্য হয়ে সেও ঘুমিয়ে গেল। সন্ধ্যা 6:50 ইজানের ঘুম ভাঙলো কলের আওয়াজে। ইজান কলটা সাইলেন্ট করে দিল, কারণ তার পাশে মহারানী আরামসে ঘুমাচ্ছে। প্রথম প্রথম ঘুমাবে না বলেছিল, এখন সেই নিজেই বেঘরে ঘুমাচ্ছে। এই পদ্মকে ঘুমালে কি আদরে বাচ্চা লাগে। আবার ইজানের টি শার্ট আঁকড়ে ধরে শুয়েছে, এটা দেখে ইজানের খুব শান্তি লাগলো। টুপ করে একটা চুমু বসিয়ে দিল, তারপর পাশ থেকে চশমাটা পরে ফ্রেশ হলো সে। পদ্মকে ওঠালো, পদ্ম উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হতে বসলো। তার সেই জাতীয় সাজ দিল, নিজেকে নিজেই আয়না দেখে লজ্জা পেল সে। ইজান এতক্ষণ ধরে পদ্মের কাহিনী দেখছিল, তবে লাস্টের সিনটা দেখে না হেসে পারল না। নিজে নিজে সেজে এখন আবার নিজে নিজেই হাসছে। আয়নায় ইজানকে দেখা যাচ্ছে। পদ্ম ভ্রু কুচকে তাকিয়েছে ইজানের দিকে। এই লোক এমন করে হাসছে কেন? হাসছেন কেন আপনি? ইজান উঠে তার টি শার্টটি টেনে নিল, তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে সেজে আবার লজ্জা পাচ্ছ, তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইজান পদ্মের সামনে দাঁড়ালো, পদ্মের কোমরে খুব হালকাভাবে জড়িয়ে ধরে বলল, পদ্ম ফুল সাজিলেও সুন্দর, আবার না সাজিলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসলো। পদ্ম ইজানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডক্টর সাহেব। ইজান পদ্মকে ছেড়ে দিল, অনেক লেট হয়ে গিয়েছে। রায়হান আহমেদ বারবার কল দিচ্ছে। ইজান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়ে আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখে রায়হান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। চলুন আমরা যাই এবার। আরে বোঝেন না, রায়হান আহমেদ নতুন নতুন বিয়ে করছেন, তাই দেরি হয়েছে। আশা করি আর বোঝাতে হবে না। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্ম লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন নতুন তাই হয়তো লজ্জা লাগছে। আর এইদিকে সানিয়া রীতিমতো রাগে পড়ছে। এত আদিক্ষতা দেখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইজানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইজান পদ্মের হাত ধরে হাঁটছে। ইজান এই সময়টাকে খুব এনজয় করছে। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়লো। পদ্ম পাগলকে দেখেই চিল্লিয়ে উঠলো। ইজান যদিও পদ্মকে তার পিছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্ম কি ধরতে যাচ্ছিল। শেষে ইজান একটা ধমক দিল পাগলকে। পাগলটা চলে গেল। ইজান পদ্মকে তার সামনে দাঁড় করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে ভয়ে বলছে। আমার ভীষণ ভয় লেগেছিল। ইজানের রাগ হলো। তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? ইজানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সেও ভয় পেয়েছে। তারপর ইজান এমন ভাবে রেগে কথা বলছে, পদ্ম তার দুই বাহু থেকে ইজানের হাত ছড়িয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমানও হয়েছে দেখি। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্ছি বউকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথা বলবো না আমি আপনার সাথে। ইজান হাসলো। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে তার বলার বাইরে। আচ্ছা বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইজান আর পদ্ম এখন একটা চায়ের দোকান এসেছে। তারা দুজনে চা খাচ্ছে। এই সময় চা আর বাইরের হালকা প্রকৃতির বাতাস, ইস কি যে ভালো লাগছে। ইজান পদ্মকে নিয়ে আবারও হোটেলের এইদিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইজান পদ্মকে নিয়ে ওখানেই গেল। মেবি সবাই গানের কলি খেলছে। ইজান একটা চেয়ারে বসার পর যখন পদ্ম ইজানের পাশে চেয়ারে বসতে যাবে, তখন সানায়া বসে গেল। ইজানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসলো। সবাই গান গেয়েছে একটা একটা করে। যেহেতু ইজান গান পারে না, তাই পদ্মকে গান গাইতেই হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইজানের দিকে তাকাতে ইজান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। অতঃপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকে শিখে গিয়েছে। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। পদ্ম গান গাইছে। ইজান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইজান তো কখনো শোনায়নি। কি সুন্দর কণ্ঠ। পদ্মর গান শেষে সবাই হাততালি দেওয়া শুরু করলো। ইজানও হাততালি দিল। সবাই পদ্মকে বলছে এই গানটা খুব সুন্দর হয়েছে। আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইজান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম ব্যালকনিতে যাবে, তখনই ইজান পদ্মের হাত টেনে ধরলো। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব। আপনি তো কখনো শুনতে চাননি বা বলেননি। তাই বলে কি তুমি গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইজানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন বেলকনিতে যাই। পদ্ম ইজানের হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। রাতের সাজে কেউ সুন্দর।
পদ্ম ইচ্ছে মতো পক্ষ করছে আর ইজান শুনছে। ব্যালকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে। ইজান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে পক করছে। এক পর্যায়ে ইজান বেশ বোরিং হয়ে ফোনটা হাতে নিয়েছে। ফেসবুক স্ক্রল করছে আপাতত। পদ্ম ভাবছে ইজান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইজান ফোন টিপছে। পদ্ম একসময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পিছনে ফিরে দেখলো ইজান ফোন টিপছে। তার মানে এতক্ষণ ইজান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। রাগে ইজানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইজান অবাক হয়ে তাকিয়ে আছে। আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইজান বিব্রত বোধ করল। সরি পদ্ম। এত মোবাইলে কি দেখেন? হ্যাঁ, কোন সুন্দরী ছবি দেখেন আপনি? ইজান আরও বেশি অবাক হলো। এই পদ্ম কি বলছে? এসব পাগল হয়ে গেল নাকি? আমি কারো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইজান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করা শরীরের জন্য ক্ষতিকর। আর আমি আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফোটকা মাছের মতো করে রাখলো। ইজান পদ্মকে আরও ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইজান বাইরে তাকিয়ে বলল। এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুকরে ইজানের কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডক্টর সাহেব। ভালোবাসি আমি আপনাকে। সকাল 9টা, সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকের দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে তারা। সবাই সবার সাথে কথা বলছে, শুধু পদ্ম আর সানিয়া চুপ করে আছে। পদ্মতে এমনিতেই অপরিচিত লোকজনদের সামনে কমফোর্ট ফিল করে না, আবার সে কথা বলবে। পদ্ম চুপচাপ করে খাচ্ছে আর কিছুক্ষণ পরপর ইজানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইজান হাসলে যে তার সুন্দর দাঁতটা দেখা যায়। উফ, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকি মুচকি হাসছে। এই জিনিসটা সানিয়া বেশ খেয়াল করলো, তার জন্য শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেও, আবার কেমন করে ইজানের দিকে তাকিয়ে হাসছে। সানিয়া রাগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইজান হসপিটালের সিআই রাশিদুল ইসলামের পাশে চেয়ারে বসেছিল। তিনি ইজানকে ইশারা করলেন একটু ইজানের কানটা তার মুখের কাছে আনতে, গোপন কথা বলবেন তিনি। ইজানও তাই করলো। তোমার ম্যাডামের বয়স কত ইজান? ইজান ঢোক গিল, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল সে। রাশিদুল ইসলাম সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে ইজানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশিদুল ইসলামের চোখ তো বড় হয়ে আছে। ইজান এত বড় ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেন? তুমি এত বড় দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন? আর তুমি শিক্ষিত ছেলে, শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কাজ করছো। তোমার নামে তো বাল্যবিবাহ মামলা দেওয়া দরকার। হসপিটালের সব ডক্টরদের থেকে বেশি রাশিদুল ইসলাম ইজানকে স্নেহ করেন। ইজানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে, আবার নানা রকম কথাও বলে ইজানকে। ইজান সব খুলে বলল রাশিদুল ইসলামকে। রাশিদুল ইসলাম সবটা শুনে ইজানকে বলল, ও, তাহলে তোমার কোনো দোষ নেই। ইজান অসহায় চোখে মাথা নাড়ালো। রাশিদুল ইসলাম খেতে খেতে বলল, তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দর আছে। ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইজান পদ্মকে দেখে হেসে দিল। সব ডক্টরদের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে, একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবারও হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, যেগুলো ইজান সাজেকে আসার আগে কিনে দিয়েছে। পদ্ম চুল বাঁধতে ইজান বলল আজ যেন চুলগুলো খোলা রাখে। তাই আর চুল বাঁধলো না সে, তবে মাথা মাঝ বরাবর সিঁথি করে কয়েকটা ক্লিপের সাহায্যে দুই পাশে সামনে চুলগুলো বেঁধে নিল। সামনের দিকে কয়েকটা চুল বের করেছে আর পিছন দিয়ে চুল খোলা। মুখে পাউডার মেখে দিয়ে কাজল দিল হালকা করে, আর সামান্য লিপস্টিক দিল। পদ্মের সাজ শেষ। ইজানও পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে। দুইজনই রেডি, এবার বেরোবে তারা। সবাই ঠিক করলো কংলাকপাড়া যাবে, সেখানেই পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাকপাড়ার উদ্দেশ্যে। পদ্ম তো স্তম্ভিত প্রাকৃতিক সৌন্দর্যের উপর। সে নিজের হাঁটার দিকে না দেখে চারপাশ দেখতে ব্যস্ত। ইজান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিক মতো হাঁটতে। পদ্ম ক্লান্ত কংলাকপাড় হাঁটতে হাঁটতে হঠাৎ সে দাঁড়িয়ে গেল। যেহেতু ইজানের হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইন খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে। খুলে নিব? পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকিয়ে আছে। না না, দরকার নেই, একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটতে পারবো। ইজান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য, তারপর 5 মিনিট জিরিয়ে আবারও হাঁটা শুরু করলো।
তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজার ছড়া ঝর্ণার কাছে চলে এলো। সবার মন চাচ্ছিল গোসল করার জন্য, কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারল না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই। বিকেল 3টায় হোটেলে আসলো। মাঝে একটা ছোট্টখাটো রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিল তারা। ইজান রুমে এসেই বেডে চিত হয়ে শুয়ে গেল। পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপগুলো খুলছে। আজ কিন্তু আমায় জোর করবেন না ঘুমানোর জন্য। ইজান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? আমি নাক ডাকি না, বাজে বকবেন না কিন্তু। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, আর ঘুমালে নাই, আমি ঘুমাচ্ছি। তবে রুমের বাইরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল, আচ্ছা। ব্যাস ইজান গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ইজানকে দেখলো। পদ্ম ইজানের নাকের সামনে তার হাতটা নিল, ঘন নিঃশ্বাস আসছে, তার মানে সে এখন গভীর ঘুমে আছে। পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল, তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গিয়েছে। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে। তো কি এখন হানিমুন হতে পারে না? পদ্ম মাথা নাড়ল। মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি জন্য কল দিয়েছ? আজ আমার জন্মদিন। মেধা শেষের কথা না শুনে অনেক জোরে বলল, শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজের। আপু আসতে বলুন, উনি ঘুমোচ্ছেন। মেধা হেসে উঠল। বাপ্পা, তা পদ্ম তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল, না আপু, উনি জানেন না। তুমি বলনি? পদ্ম নিচু কণ্ঠে বলল, না আপু। এই যা, বলনি কেন? ইজান কি জানে না নাকি? তুমি বলবা না? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ইজানের বউরে। শোনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যৎ চলবে বলো? আপু এসব বললে আমার আরো লজ্জা লাগবে তো। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? কি আর করব? পদ্ম মনমরা হয়ে বলল, তোমার যে আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরতে পারো। শাড়ি পরে ইজানের সাথে বসে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাবে, বা বলবে চলুন বাইরে থেকে হেঁটে আসে। কিন্তু আপু। আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল, কিন্তু কেন কেন করছো? তুমি মেয়ে বড়ই নিরামিষ। পদ্ম হেসে দিল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো। তারপর? আরে তারপর আমাকে বলতে হবে। পদ্ম একটু সুর টেনে বলল, আপু। আচ্ছা বলছি, তুমি একেবারে এমন মোহনীয় ভাবে সেজে থাকবে যে ইজান তোমার প্রেমে পড়ে যায় বা ভেঙে যায়। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি দিয়ে এনেছিল, যেটা বিয়ের সময় দিয়েছে তাকে। সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছিল, কিন্তু পদ্ম এই সাদাটাই আনলো, কারণ সাদা রংটা সবসময় তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে। সন্ধ্যা 7টা, ইজানের ঘুম ভাঙলো পদ্মের ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কল এসেছিল, আমি ধরিনি। পদ্মের হাত থেকে ফোনটা নিল। রায়হান আহমেদ কল দিয়েছেন। এই লোক মনে হয় ইজানকে শান্তি দিবে না। ইজান কল ব্যাক করলো, সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন। রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? ইজান বিরক্ত হলো, কারণ একে তো কল দিয়েছে, তার উপর আবার এসব কথা বলছে। আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম, আপনাদের মতো তো আর এত এনার্জি নেই আমার। আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই যাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি। বলে ইজান কলটা কেটে দিল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বললো তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইজান যাওয়ার সময় পদ্মকে বললো সে একা থাকতে পারবে কিনা। পদ্ম বলল সে পারবে। এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইজানকে পাঠালো পদ্ম। ইজান যাওয়ার পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস পেল। ইজানকে আসতে দেখে রায়হান আহমেদ বলে উঠলেন, ইজহান এখন নতুন নতুন বিয়ে করেছো, সে কি আর আমাদের কাছে থাকতে চাইবে? ইজান বুঝেছে রায়হান আহমেদ নিশ্চয়ই কথাটা খোঁচা দিয়ে বলছেন। মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে। সবাই ইজানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইজান বিরক্তির সুরে বলল, শুনুন, কেউ বাজে কথা বলবেন না, আমি ঘুমাচ্ছিলাম, আর ম্যাডাম সজাগ ছিল। আশা করছি আপনারা আর আমাকে এসব নিয়ে কিছু বলবেন না। সবাই হেসে উঠলো ইজানের কথা শুনে। সানিয়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইজানের দিকে। বাবা, বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম ডাকছে, যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠেছে, হাসি ঠাট্টা করছে। ইজান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো। ইজান সবার উদ্দেশ্যে বলল তার একটা কল এসেছে, সে কথা বলে আসছে। ইজান কল রিসিভ করতে পুষ্প বলল, শুভ জন্মদিন আপু। আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের সাথে নেই। এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো।
ইজেন থমকে আছে। আজ পদ্মের জন্মদিন। ইস, কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করলো না। ধুর, ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবারও বলল। হ্যালো। ইজেনের ধ্যান ভাঙলো, নিজেকে সংযত করে বলল। কি অবস্থা শালি সাহেবা? ইজেনের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠে বলল। ও আপনি? আমি আরো ভাবলাম আমার আপু, কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না। আমি যখন ঢাকা গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। কল রাখছি। পুষ্প ধূপ করে কল রেখে দিল। ইজেন মনে মনে বলছে, বাবা গো, মেয়ের কি তেজ। ইজেন সবার কাছে গেল আবার। আমি যাচ্ছি, হ্যাঁ, আপনারা আড্ডা দিন। রায়হান আহমেদ বলল। আচ্ছা যান। সানিয়াও উঠে গেল, তার নাকি কাজ আছে। ইজেন একবার সানিয়ার দিকে তাকালো। ইজেন হাঁটা ধরলো হোটেলের উদ্দেশ্যে। সানিয়াও পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার পর সানিয়া হঠাৎ ইজেনকে ডাক দিল। ইজেন থামলো, পিছন নিয়ে তাকিয়ে দেখে সানিয়া। সানিয়া দৌড়ে আসলো ইজেনের কাছে। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? বাপরে, আমি তো পারি না। ইজেন তার পকেটে একটা হাত গুজে দাঁড়ালো। কি জন্য ডেকেছিলেন? ও মা, ডাকতে পারি না বুঝি? জি না, একদমই ডাকতে পারেন না। আপনি তো জানেন এখন আমি বিবাহিত পুরুষ, সো এইভাবে এক ডাকা ভালো না। সানিয়া ইজেনের হাত ধরল। ইজেন তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাতে থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল সে, যে হাতটি সানিয়া ধরেছিল। সানিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। ইজেন এমনটা করবে ভাবেও নি সে। ইজেন রক্তিম চোখে সানিয়ার দিকে তাকালো। মেজাজটা গরম হয়ে গেল তার। ইজেন বিড়বিড় করে বলল, চরিত্রহীন মেয়ে একটা। তারপর আবারও পা চালিয়ে চলে গেল। আর এইদিকে সানিয়া রাগে সে নিজেই নিজের চুল টানছে। আবারও ইজেন থেকে অপমান করলো। ইজেন রুমে আসলো। রুমের লাইট অফ, বাইরে আলো ভিতরে এসে পৌঁছেছে। তাও ইজেন লাইট জ্বালালো। তার কাছে ভুতুরে পরিবেশ মনে হয়েছিল। ইজেন সামনে তাকাতে দেখে পদ্ম দাঁড়িয়ে আছে। উফ, পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইজেনের মনে প্রেম নামক বাতাস বয়ে গেল। কি স্নিগ্ধ পরি লাগছে পদ্মকে। শুভ্র শাড়িটার মধ্যে শুভ্র লাগছে তার পিচ্ছি বউকে। ইজেন পদ্মের গাল ছুঁয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম স্মিত হাসি দিল। ধন্যবাদ ডক্টর সাহেব। ইজেন পদ্মকে উল্টো ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল সে। পদ্মের ঘাড়ে তার অস্ত্র মিলিয়ে দিল। পদ্ম বারংবার কেঁপে উঠছে। শক্ত করে শাড়িটা ধরে রাখলো সে। ইজেনের সে বেহায়া দাড়িগুলোও পদ্মকে ছাড়ছে না। একটু একটু করে তারা স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিয়ে তো সেই ছোট্ট মেয়েটাকে। ইজেন পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নাই। পদ্ম বেচারি তো দম খিচে দাঁড়িয়ে আছে। ইজেন পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না। ইজেন সরে এলো পদ্মের কাছ থেকে। বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে সে। পদ্ম বেবকুলের মতো তাকিয়ে আছে। বুকে দুই হাত গুঁজে দাঁড়িয়ে আছে ইজান। পদ্ম ভ্যাবলার মতো ইজানকে দেখছে। ইজান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এভাবে সেজেছ কেন? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি সেজেছি। ইজান বিড়বিড় করে বলল, নিজে তো নিজ ইচ্ছায় সেজেছে, আর এদিকে আমি মরে যাচ্ছি। পদ্ম বুঝলো না ইজানের কথা। রূপসকে ইজানের দিকে তাকিয়ে বলল, কিছু বলেছেন? ইজান মাথা নাড়ল। না। পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল, আমাকে কেমন লাগছে বলেননি তো। ইজান আবারও গম্ভীর কণ্ঠে বলল, ভালো লাগছে। কথাটা পদ্মের হজম হলো না। শুধু কি ভালো লাগছে? ইজান চোখ বন্ধ করে আবারও খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কিছু বলতে যাবে, তার আগে ইজানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কল রিসিভ করতেই মেধা বলল, কিরে, তোর পেয়ারি বউয়ের তো আজ জন্মদিন। ইজান বিরক্ত কণ্ঠে বলল, কি জন্য কল করেছিস বল? মেধার মনক্ষুণ্ণ হলো। কি হয়েছে বলতো? কিছু হয়নি, আমি ফোনটা এখন রাখছি, পরে কথা বলবো। আমি সময় করে ফোন দিব, গুরুত্বপূর্ণ সময় ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস। ইজান ফোনটা কেটে দিল। তারপর আবারও পদ্মকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়ল দুই দিকে। না। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্মর সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে। ইজান পদ্মের মাথা উঠিয়ে বলল, বলতে বলেছি। আমায় একটু হাঁটতে নিয়ে যাবেন বাইরে? ইজান ভ্রু কুঁচকে তাকায় পদ্মের দিকে। কেন হাঁটতে যাবে? পদ্ম অন্যদিকে ঘুরে বলল, আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দিবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইজান তার ওয়ালের প্যান্টের পকেটে ঢুকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাইরে। রুমে চাবি দিয়ে লক করতে করতে ইজান বলল, তোমাকে সব গিফট একসাথে দিব।
পদ্ম চোখ তুলে তাকায় ইজানের দিকে। পদ্ম আর ইজান হাঁটতে থাকে, দুজন মিলে হাজারো কথা বলছে। আর সময় হলে শুধু পদ্ম কথা বলতো, আজ ইজান সব বলছে। পদ্ম মুচকি মুচকি হাসছে, কারণ ইজানের উন্নতি দেখে। ইজান পদ্মের কাঁধ জড়িয়ে হাঁটতে লাগলো, জিনিসটা ইজানের খুব ভালো লাগে। পদ্ম শাড়ি পরে হাঁটছে, তাই ইজান সেইভাবেই পদ্মর সাথে তাল মেলালো। ইজান আর পদ্মের এসব কাহিনী সানিয়া খুব খেয়াল করছে। রাগে ক্ষোভে তার জন্য বিষের মতো লাগছে। একটু আগে তো ইজান থেকে অপমান করেছে, আর এখন ঠিকই বউয়ের সাথে পিঠ দেখাচ্ছে। যত সব ঢং মনে হচ্ছে তার কাছে। মনটা চাচ্ছে দুজনকে গিয়ে অনেক কথা শোনাতে। সানাই এর প্রতিশোধ কালই তুলবে। রাগে ফোঁসফোঁস করতে করতে রুমে চলে আসলো সে। হঠাৎই ইজান পদ্মের সাথে রায়হান আহমেদ দেখা হয়ে গেল। তিনি ইজানকে দেখে বললেন, কি ইজহান, তোমরা এখানে কি করছো?